আজকের মুভিটি হলো আমেরিকান এক সুপারন্যাচারাল হরর ফিল্ম যার নাম হলো ক্যারি। এই মুভিতে আমরা ক্যারি নামের এমন একটি মেয়েকে দেখতে পাবো যার মধ্যে অলৌকিক ক্ষমতা রয়েছে, কিন্তু সে নিজেই এই সম্পর্কে কিছুই জানে না। তবে একদিন সেই অলৌকিক ক্ষমতায় তার জীবন পুরোপুরি ধ্বংস করে দেয়। তার কাছের প্রত্যেকটি প্রিয় মানুষকেই সে হারিয়ে ফেলে, এমনকি তার নিজের মায়েরও সে হত্যা করে দেয়। তবে কেন, এর পিছনে আসল কারণটা কি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণটা দেখতে থাকুন। আর আমার মনে হয় না এই রকম থ্রিলার এবং সুপারন্যাচারাল হরর ফিল্ম আপনারা আগে কোনোদিন দেখেছেন। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুটা হয় 1995 সালের একটি বাড়িকে দেখিয়ে, যার মধ্যে থেকে মার্গারেট হোয়াইট নামের একজন মহিলার আর্তনাদ শোনা যায়। মহিলাটি সাহায্য চাইছিল। বাড়ির সিঁড়িতে অন্য রকমেরই একটি বাইবেল বই এবং এদিক ওদিক খ্রিস্টানদের পবিত্র জল ও রক্তের কিছু ফোঁটা ছড়িয়ে থাকতে দেখা যায়। সে যন্ত্রণায় ছটপট করতে করতে সৃষ্টিকর্তার কাছে তার এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার প্রার্থনা করছিল, কারণ তার যৌনাঙ্গে নাকি ক্যান্সার হয়েছে এবং তার মনে হয় এটা তার অতীতে কোনো পাপের ফল। এই কারণেই সে সৃষ্টিকর্তার কাছে মুক্তি চাইছিল। কিন্তু তখনই তার যন্ত্রণা কম হয়ে যায় এবং তার দুই পায়ের মাঝে একটি ছোট্ট ফুটফুটে বাচ্চাকে সে দেখতে পায়। এখানেই সে বুঝতে পারে এতদিন তার কোনো ক্যান্সার ছিলই না, আসলে তার পেটে একটি বাচ্চা ছিল। তার মনে হয় এই বাচ্চাটি তার অতীতে করা পাপের ফল, তাই সে বাচ্চাটিকে হত্যা করার চেষ্টা করে। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বাচ্চাটির চোখের দিকে তাকিয়ে সে কেমন যেন হিপনোটাইজ হয়ে যায় এবং তাকে বুকে জড়িয়ে নেয়। এখানেই আমরা জানতে পারি এই বাচ্চাটি অলৌকিক ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছে। বেশ কিছু বছর পরের দৃশ্য দেখানো হয়। ছোট্ট বাচ্চা মেয়েটি এখন বড় হয়ে গেছে। তার নাম হলো ক্যারি। আসলে তার মা মার্গারেটকে এক প্রকার পাগল এবং ধার্মিক মহিলা বলা চলে। সমাজের থেকে নিজেকে এবং তার মেয়েকে আলাদা একঘরে করে রেখেছে সে। তাই ক্যারির বয়স 18 বছর সম্পূর্ণ হলেও তার মায়ের অদ্ভুত রকমের ধার্মিক চিন্তাধারা তাকে সামাজিক জীবন থেকে অনেকটাই দূরে রেখেছে। ক্যারিকে জন্মের পর থেকেই তার মা তার অভিশাপের ফল মনে করেছে, তাই প্রতিনিয়তই তার সাথে নানান খারাপ ব্যবহার সে করে আসছে। সামাজিক জীবন থেকে দূরে থাকার কারণে ক্যারি খুবই লাজুকে, দুর্বল এবং নম্র স্বভাবের ছিল। নিজেকে সকলের থেকে দূরে রাখতে সে পছন্দ করত। এই কারণে স্কুলের ছাত্ররাও তার সাথে তেমনভাবে কথা বলতো না এবং তাকে সবসময়ই মজার পাত্র বানিয়ে তুলত। ক্যারির জীবন স্কুল এবং বাড়ি পর্যন্তই আবদ্ধ ছিল, কারণ তার মা কারোর সাথে কথা বলতে তাকে বারণ করত। একদিন খেলাধুলার ক্লাসের শেষে সকল মেয়েরাই স্নান করতে চলে যায় এবং সেই সময় ক্যারির জীবনে প্রথমবারের মতো পিরিয়ডসের কারণে রক্ত বেরিয়ে আসে। এই রকম রক্ত বেরোনোর কারণে সে ভয় পেয়ে যায়, কারণ এর আগে তাকে এই সম্পর্কে কেউই বলেনি, এমনকি তার মা পর্যন্ত না। সে মনে করে হয়তো সে মারা যাবে, তাই সকল ছাত্রদের কাছে কান্না করতে করতে ক্যারি সাহায্য ভিক্ষা চায়। তবে সেখানে উপস্থিত সকল মেয়েরাই তাকে সাহায্য না করে তার ওপর স্যানিটারি প্যাড ছুঁড়ে মারে এবং তাকে নিয়ে মজা করতে শুরু করে। এদেরই মধ্যে ক্রিস নামের একটি মেয়ে তার ভিডিও বানায়। তবে এই সকল কিছু দেখে সু নামের আরেকজনের ক্যারির জন্য খারাপ লাগে, তবে সে কিছুই করতে পারে না। ঠিক সেই সময়ই স্কুলের স্পোর্টস টিচার মিস রিতা সেখানে এসে পৌঁছায় এবং সকল ছাত্রদের সেখান থেকে বার করে দেয়। তিনি ক্যারিকে বোঝায় এটি প্রত্যেক মেয়েরই হয়ে থাকে এবং খুবই সাধারণ একটা ব্যাপার। এই সময় আমরা দর্শকরা ক্যারির সেই অলৌকিক ক্ষমতা দেখতে পাই, কারণ যখন সে নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারে না, আশেপাশের জিনিসপত্রগুলি দূরে সরে যায় এবং উপরের লাইটটিও খারাপ হয়ে যায়। মিস রিতা তাকে বুঝিয়ে প্রিন্সিপালের রুমে নিয়ে যায় এবং প্রিন্সিপালকে এই সকল ঘটনা বলে দেয়। তবে ক্যারি তাদের কারোর নাম নিতে চাইছিল না, তাই প্রিন্সিপাল মিস রিতাকে এই অপরাধের পিছনে আসল দোষীদের উপযুক্ত সাজা দেওয়ার কথা বলেন এবং এই বিষয়ে ক্যারির মাকে জানাতে বলেন। তখনই ক্যারি কেমন যেন ভয় পেয়ে যায় এবং প্রিন্সিপাল রুমের জলের বোতলটি অদ্ভুতভাবে ভেঙে যায়। স্কুল ছুটি হওয়ার পর মার্গারেট ক্যারিকে স্কুলে নিতে আসে।
সেই সময় স্কুলের বাইরে ক্রিস এবং তার বাকি বন্ধুরা মিলে ক্যারির ওই ভিডিওটিকে দেখে তাকে নিয়ে মজা করছিল, যেটা মিস রিতা লক্ষ্য করে। অন্যদিকে ক্যারি তার মায়ের উপর রেগে থাকতে দেখা যায়, কারণ তিনি এতদিন তাকে পিরিয়ডস সম্পর্কে কেন জানায়নি, যার কারণেই আজ তাকে অপমানিত হতে হয়েছে। তবে মার্গারেট তার কোনো কথার উত্তর না দিয়েই বাড়ির ভিতরে চলে যায়। সেই সময় প্রতিবেশীর একটি ছেলে তাকে নিয়ে মজা করতে শুরু করলে তার দিকে শুধু রাগের দৃষ্টিতে তাকাতেই সে পড়ে যায়। ক্যারি একটু অবাক হয়, তার সাথে এইসব কেন ঘটছে। এইসব ভাবতে ভাবতে ক্যারি বাড়ির ভিতরে চলে যায়। সে দেখে তার মা দেওয়ালে মাথা ঠুকছে। মার্গারেটের বাইবেল অনুযায়ী পিরিয়ডস হলো পাপ, এটা সৃষ্টিকর্তার অভিশাপ। আর আমি এখানে মার্গারেটের বাইবেল কেন বলছি জানেন? কারণ তার কাছে যে বাইবেলটি আছে সেটি সে তার নিজের ধারণা মতো নিজেই লিখেছে। সেই বাইবেল অনুসারে অন্য পুরুষ বা মহিলাদের সামনে নিজের অঙ্গ প্রদর্শন করাটা মহাপাপ। তবে ক্যারির কথা অনুযায়ী তার মা তাকে পিরিয়ডস সম্পর্কে না জানিয়ে সবথেকে বড় পাপ করেছে, কারণ সে আর চারটে সাধারণ মেয়ের মতোই জীবনযাপন করতে চায়। এই কথা শুনে মার্গারেট প্রচণ্ড রেগে যায় এবং তাকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্য একটি ছোট্ট ঘরে বন্ধ করে দেয়। ঘরটির দেওয়ালে বাইবেলের কিছু উক্তি এবং যীশুখ্রিস্টের মূর্তি ছিল। এই রকম সে বছরের পর বছর ক্যারির সাথে করে আসছে। ক্যারি চিৎকার করে তার মাকে গেটটিকে খুলে দিতে বলে। সেই সময় দেখা যায় তার চিৎকারের কারণে গেটে ফাটল সৃষ্টি হয়েছে, কারণ ক্যারি কোনো সাধারণ মেয়ে ছিল না। তার এই অলৌকিক ক্ষমতা সে তার বাবা বা তার দাদির কাছ থেকে পেয়েছে। তবে মুভিতে এর থেকে বেশি কিছু বলা নেই। তো যাই হোক, অন্যদিকে সু যখন তার বয়ফ্রেন্ড টমির সাথে সময় কাটাচ্ছিল, তখন ক্যারির সাথে করা তাদের সেই খারাপ আচরণ তাকে অনেকটাই দুঃখ দেয় এবং নিজের প্রতি লজ্জা হয় তার। কিন্তু এই সকল ঘটনার পরেও ক্রিসের নিজের এই অপরাধের জন্য কোনো রকম অনুশোচনা হয় না। সে তাকে আরও অপমানিত করার জন্য তার ভিডিওটিকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়, যার ফলে স্কুলের সকলেই সেই ভিডিও দেখে, এমনকি সেই স্পোর্টস টিচার মিস রিতাও। তিনি সকল স্টুডেন্টদের গ্রাউন্ডে ডেকে পাঠায় যারা এই সকল কিছুর সাথে যুক্ত ছিল, এবং শাস্তি হিসেবে প্রতিদিন স্পোর্টস ক্লাসের শেষে অধিক 1 ঘন্টা দৌড়াতে বলেন তিনি। তবে এটা ক্রিস মানতে রাজি হয় না। তখন মিস রিতা তাকে তার ক্লাস থেকে বার করে দেয় এবং স্পোর্টস এক্সামে ফেল করিয়ে দেওয়ার কথা বলেন, কারণ তিনি জানতেন এই ভিডিও সেই আপলোড করেছে। ক্রিস প্রতিবাদ জানায় এবং তার সকল বন্ধুদের তার সাথে থেকে মিস রিতার বিপক্ষে কথা বলতে বলেন, যাতে তাকে স্কুল থেকে বরখাস্ত করা হয়। তবে তার বেস্ট ফ্রেন্ড সুও বুঝতে পারে সে যে জঘন্য কাজ করেছে তার জন্য তাকে সাজা পাওয়া দরকার। তাই তার বন্ধুরা কেউই তার কথা শোনে না। ক্রিস অপমানিত হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এই সকল কিছুর জন্য সে নিজের দোষটাকে না দেখে ক্যারিকে দোষী মনে করে। এদিকে স্কুলের সকল ছাত্ররাই ক্যারিকে অন্যরকম নজরে দেখতে থাকে। তার উপর সকলেই হাসে, যার ফলে বিরক্ত হয়ে ক্যারি বাথরুমে চলে যায় এবং রেগে সামনে থাকা একটি আয়নার দিকে তাকিয়ে থাকে। সে দেখে হঠাৎই আয়নাটি ভেঙে চুরমার হয়ে গেছে। তার মধ্যে থাকা এক অদ্ভুত ক্ষমতার অনুভব সে করতে পারে। কাঁচের টুকরোগুলিকে চোখের ইশারায় সে হাওয়ায় ভাসিয়ে তোলে। তার এই অদ্ভুত ক্ষমতা সম্পর্কে আরও জানার জন্য সে ইন্টারনেট এবং লাইব্রেরি থেকে নানান বই পড়তে শুরু করে এবং সেখান থেকে সে জানতে পারে তার মধ্যে এমন ক্ষমতা আছে যা দিয়ে সে যে কোনো জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারে। এই ক্ষমতাকে সাধারণত টেলিকাইনেসিস বলা হয়। তো যাই হোক, ক্লাস চলাকালীন ক্লাসে ক্যারিকে একটি কবিতা বলতে বলা হয়। সে খুবই সুন্দরভাবে কবিতাটা বলে, কিন্তু ক্লাসের টিচার ইচ্ছা করেই তাকে সকলের সামনে অপমান করার চেষ্টা করে। তবে সকল ছাত্রদের মধ্যে একমাত্র সুর বয়ফ্রেন্ড টমির তার কবিতা খুবই ভালো লাগে। সে প্রশংসাও করে তার। অন্যদিকে ক্রিস তার বড়লোক বাবাকে নিয়ে স্কুলে এসে পৌঁছায়। সে মিস রিতার উপর অভিযোগ করে যে তিনি ইচ্ছা করে তাকে তার ক্লাস থেকে সাসপেন্ড করেছে। মেয়ের কথা মতো তার বাবাও প্রিন্সিপালের সাথে কথা কাটাকাটি শুরু করে দেয়। তখন মিস রিতা ক্রিসের ফোন চেক করতে বলে, কারণ তার মধ্যেই সে যে দোষী তার প্রমাণ আছে। ক্যারির ভিডিওটি এখনও তার মোবাইলেই আছে। ক্রিস কোনো মতেই তার মোবাইল দিতে রাজি হয় না।
অর্থাৎ এর থেকেই সকলের কাছেই প্রমাণ হয়ে যায় যে ক্রিসই হলো আসল দোষী। তাকে অফিসিয়ালি সাসপেন্ড করে দেওয়া হয়। রাতে ঘুমানোর আগে ক্যারি তার ক্ষমতার পরীক্ষা করতে শুরু করে এবং ধীরে ধীরে নিজের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে শিখে যায় সে। সামনে থাকা বেশ অনেক কয়েকটি বই সে হাওয়ায় ভাসিয়ে নেয়, এমনকি তার বিছানাটিকেও সে উপরে তুলে ফেলে। নিচের থেকে তার মা নানান রকম আওয়াজ এবং ঘরের আলো জ্বলতে নিভতে দেখে একটি চাকু নিয়ে ক্যারির ঘরে গিয়ে পৌঁছায়। তবে সে দেখে ক্যারি ঘুমাচ্ছে। পরদিন স্পোর্টস গ্রাউন্ডে সু তার বয়ফ্রেন্ড টমির সাথে দেখা করে এবং সে টমিকে ক্যারির সাথে কয়েকদিন পর হওয়া তাদের স্কুলের অনুষ্ঠানে যেতে বলে। তবে এই দিনটিতে টমি এবং সু একসাথে যাবে বলে অনেক দিন ধরেই অপেক্ষা করে আছে, তাই সে ক্যারিকে নিয়ে যেতে রাজি হয় না। কিন্তু সু তার পাপের প্রায়শ্চিত্ত করতে চায়। ক্যারিকে সে খুশি দেখতে চায়। ক্যারির সাথে হওয়া খারাপ ব্যবহারের জন্য সে খুবই লজ্জিত। এছাড়াও এই কয়েকদিনে তার সাথে খুবই খারাপ হয়ে আসছে। তার কথা শুনে টমেরও মনে হয় যে ক্যারি অনেকটাই দুঃখ সহ্য করেছে, তাই সে তাকে খুশি করার জন্য অবশেষে রাজি হয়ে যায়। পরদিন ক্লাস শেষে ক্যান্টিনে টমি ক্যারিকে একা বসে থাকতে দেখে তার কাছে যায় এবং কথায় কথায় তাকে অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তাব দিয়ে বসে। ক্যারি তো প্রথমে বিশ্বাসই করতে পারে না। তার মনে হয় হয়তো টমি তার সাথে মজা করছে, তাই ক্যারি কাঁদতে কাঁদতে সেখান থেকে উঠে চলে যায়। যখন সে এই সকল কথা মিস রিতাকে জানায় যে টমি তাকে স্কুলের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছে, তখন তিনি ক্যারির জন্য খুবই খুশি হয়। তবে কোথাও না কোথাও তার মনে সন্দেহ জন্মালে সে টমি এবং সুকে আগে থেকেই সতর্ক করে দেয় যে তারা যেন ক্যারির সাথে আর মজা না করে, তাহলে তিনি তাদেরকে সাসপেন্ড করতে বাধ্য হবে। সুর কথা মতো টমি ক্যারির বাড়িতেও পৌঁছে যায় এবং ক্যারিকে আশ্বাস দেয় সে আসলেই তাকে অনুষ্ঠানে নিয়ে যেতে চায়, কারণ সু তার সাথে যেতে মানা করে দিয়েছে। অনেকবার বলার পর ক্যারি অবশেষে রাজি হয়ে যায়। অনুষ্ঠানে টমির সাথে যাওয়ার জন্য ক্যারি অনেকটাই খুশি ছিল, কারণ অবশেষে অন্য সকল মেয়েদের মতোই সে জীবনযাপন করার স্বপ্ন দেখতে শুরু করে। বাজার থেকে সে অনুষ্ঠানে পরে যাওয়ার জামা বানানোর জন্য কিছু সুন্দর কাপড় কিনে নেয়। সেই সময় তাকে ক্রিস এবং তার বন্ধুরা দেখে ফেলে, যার ফলে ক্রিস হিংসায় তার সাথে বদলা নেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। সেই দিন বেশ রাত করে ক্যারি বাড়ি ফিরে আসলে তার মা তার ওপর রেগে যায়। ক্যারি তাকে জানায় স্কুলের অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সে টমির সাথে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। তবে তার মায়ের বাইবেল অনুযায়ী ছেলেদের সাথে মেলামেশা করা বা কোনো রকম সম্পর্ক করাটা মহাপাপ। ছেলেরা সবথেকে খারাপ এবং তারা মেয়েদের ভালো মানুষের সুযোগ নিয়ে থাকে। কিন্তু ক্যারি তার মায়ের এইসব আজগুবি গল্প শুনতে চাইছিল না। আর কেনই বা সে শুনবে? আর কত বছরই বা সে এইভাবে জীবন কাটাবে? তারও তো ইচ্ছা হয় একটি সাধারণ মেয়ের মতো জীবন কাটাতে। ক্যারি যখন তার মায়ের কথা শুনতে রাজি হয় না, তখন তার মা ক্যারিকে জোর করে আবারও সেই ছোট্ট ঘরে বন্ধ করে দিতে যায়। কিন্তু এইবার ক্যারি তার একটি কথাও শোনে না এবং তার রাগের কারণে আশেপাশের সকল জিনিস এবং তার মাকে হাওয়ায় ভাসিয়ে নেয়। এখানে সে বুঝতে পারে তার ক্ষমতা দিন প্রতিদিন বেড়েই চলেছে। মার্গারেট ক্যারির এই রূপ দেখে তাকে ডেভিলের সন্তান বলতে শুরু করে। ক্যারি তাকে আবারও হাওয়ায় ভাসিয়ে নেয় এবং এখানেই আমরা জানতে পারি এই ক্ষমতা তার দিদা বা তার বাবার কাছ থেকে সে পেয়েছে। ক্যারি অবশেষে মার্গারেটকে তার সিদ্ধান্ত জানিয়ে দেয় সে টমির সাথে অনুষ্ঠানে যাবেই, কেউই তাকে বাধা দিতে পারবে না। অন্যদিকে ক্রিস তার বয়ফ্রেন্ড এবং বন্ধুদের নিয়ে ক্যারির সাথে বদলা নেওয়ার জন্য একটি শূকরের ফার্মে গিয়ে পৌঁছায় এবং সেখানে একটি শূকরকে মেরে তার রক্ত বালতিতে ভরে ফেলে। এরপর তারা স্কুলের পিছনের গেটের তালা ভেঙে সেই রাতেই স্কুলে প্রবেশ করে। রক্তভর্তি বালতিটিকে তারা একটি জায়গায় টাঙিয়ে রাখে, যাতে ঠিক সময় আসলে সেই অনুষ্ঠানের দিন বালতিটিকে ক্যারির উপর ফেলতে পারে তারা। অন্যদিকে ক্যারিকে দেখানো হয় সে অনুষ্ঠানের জন্য তার ড্রেসটিকে নিজে হাতেই তৈরি করছে। সে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি ছিল, তবে সে জানতো না তার সাথে কি খারাপ ঘটতে চলেছে। অবশেষে অনুষ্ঠানের দিন চলে আসে। সকল মেয়ে এবং ছেলেদেরকে অনুষ্ঠানের জন্য তৈরি হতে দেখা যায়। ওদিকে ক্যারিও তার সুন্দর ড্রেসটিকে পরে তৈরি হয়ে যায়। মার্গারেট তাকে আবারও বাধা দেওয়ার চেষ্টা করে এবং নানানভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করতে শুরু করে।
তবে ক্যারি তার এই সুন্দর দিনটিকে তার মায়ের অদ্ভুত কথা শুনে নষ্ট করতে চাইছিল না। কিন্তু মার্গারেট বারবারই নানান রকম কথায় ক্যারিকে বাধা দেওয়ার চেষ্টা করতে থাকে। মার্গারেট তাকে জানায় ক্যারি হলো পাপের ফলে জন্ম নেওয়া সন্তান, আর এই কথাটি সে টমিকে বলে দেবে। এটা শুনে ক্যারি প্রচণ্ড রেগে যায় এবং মার্গারেটকে তার ক্ষমতার সাহায্যে ওই ছোট্ট ঘরের মধ্যে বন্ধ করে চলে যায়। তবে অনুষ্ঠানে ঢোকার আগে সে অনেকটাই নার্ভাস হয়ে পড়ে। তবে টমি তার সাথে খুব ভালো ব্যবহার করে। এরপর তারা একে অপরের হাতে হাত রেখে অনুষ্ঠানে প্রবেশ করে। টমি তার সকল বন্ধুদের সাথে ক্যারির পরিচয় করিয়ে দেয়। অনুষ্ঠানে উপস্থিত ক্রিসের সকল বন্ধুরাই ক্যারিকে রহস্যের দৃষ্টিতে দেখতে থাকে, কিন্তু ক্যারি তাদের খুব একটা গুরুত্ব দেয় না, কারণ এই রকম সামাজিক জীবন সে আগে কোনোদিনই অনুভব করেনি। মানুষের সাথে পরিচয় করা এবং কথা বলা তাকে খুবই আনন্দিত করে তোলে। মিস রিতাও তাকে খুশি দেখে খুবই আনন্দিত হয়। টমি তার গার্লফ্রেন্ড সুকে SMS করে জানিয়ে দেয় ক্যারি খুবই খুশি আছে এবং সে অনুষ্ঠানকে এনজয় করছে। এই খবর শুনে সুও খুশি হয়ে যায়। টমি ক্যারির সাথে ডান্স করে। তার সাথে করা ডান্স ক্যারির জীবনের একটি স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে। ক্যারির চোখে মুখে টমির প্রতি ভালোবাসা স্পষ্ট দেখা যায়। সে তাকে ভালোবেসে ফেলে। তখনই অনুষ্ঠানের সকল ছাত্রদের পক্ষ থেকে প্রত্যেক কাপলদের জন্য একটি খেলার আয়োজন করা হয়। এই খেলার মাধ্যমে একে অপরকে ভোট দেওয়ার ফলে যে কাপল সবথেকে বেশি ভোট পাবে তাকে কুইন এবং কিং হিসেবে পুরস্কৃত করা হবে। এবং এটাই ক্রিস পরিকল্পনা করে রেখেছিল। সে তার বন্ধুদের সাহায্যে অনুষ্ঠানে ঢুকে পড়ে এবং বেশ কিছু নকল ভোট তার বন্ধুদের দিয়ে দেয়, যাতে এই খেলায় ক্যারি এবং টমি জিততে পারে। ভোটিং শুরু হয়ে গেলে এই ফাঁকে ক্রিস সুকে SMS করে জানায় ক্যারিকে খুবই সুন্দর লাগছে, তবে বেশিক্ষণ না। সু বুঝতে পারে ক্রিস কিছু খারাপ করতে চলেছে। সে ছুটে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যায়। ওদিকে ভোটিং শেষ হলে তাদের পরিকল্পনা মতোই ক্যারি এবং টমিকেই আজকের সেরা কাপল হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়। সকলেই হাততালির মাধ্যমে তাদেরকে স্টেজে আমন্ত্রণ জানায়। এই দিনটি ক্যারির জীবনের সবথেকে স্মরণীয় দিন হয়ে ওঠে। মানুষের তার প্রতি এই প্রথমবার ভালোবাসা দেখে সে ভিতরে ভিতরে খুবই খুশি হয়ে যায়। তবে এই খুশি কিছুক্ষণের মধ্যেই দুঃখে পরিণত হতে চলেছিল। সু সময় মতো সেই অনুষ্ঠানে পৌঁছে যায়, তবে মিস রিতা বিনা অনুমতিতে প্রবেশ করার জন্য তাকে অনুষ্ঠান থেকে বাইরে বার করে দেয়। ঠিক সেই সময়ই ক্রিস রক্তে ভরা বালতিটিকে ক্যারির উপরে ফেলে দেয়, যার ফলে ক্যারি রক্তে পুরোপুরি ভিজে যায়। জীবনে প্রথমবারের মতো ক্যারির সাথে সকলেই ভালোবেসে কথা বলছিল। প্রথমবারের মতো কেউ তাকে খুশি দেখতে চাইছিল, কিন্তু আজও তার সাথে এক জঘন্য মজা করা হয়। সে প্রচণ্ড ভেঙে পড়ে। ঠিক তখনই ক্রিসের বন্ধুরা অনুষ্ঠানের বড় বড় টিভি স্ক্রিনে তার পিরিয়ডসের সেই ভিডিও ফুটেজটিকে চালিয়ে দেয়। অনুষ্ঠান হলে উপস্থিত সকল ছাত্রছাত্রীরা ভিডিওটিকে দেখে তার ওপর হাসতে শুরু করে। এরই মাঝে আরও একটি দুর্ঘটনা ঘটে যায়। সেই বালতিটির দড়ি ছিঁড়ে সরাসরি টমির মাথায় এসে পড়ে এবং ঘটনাস্থলেই সে মারা যায়। টমি এমন একটি ছেলে যে জীবনে প্রথমবারের মতো ক্যারির সাথে ভালো ব্যবহার করেছিল, তাকে খুশি দেখতে চেয়েছিল। তবে সেই মিষ্টি ছেলেটিকেও তারা তার কাছ থেকে কেড়ে নেয়। ক্যারি এবার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং উপরের দিকে তাকাতেই ক্রিসের বয়ফ্রেন্ডের সানগ্লাসটিকে সে দেখতে পায়। সে বুঝতে পারে এই সকল কিছুর পিছনে কে কে আছে। ক্যারির প্রচণ্ড রাগ তার পাওয়ারের মাধ্যমে বের হয়ে আসে। সামনে দাঁড়িয়ে থাকা সকল মানুষ তাসের পাতার মতো দূরে ছিটকে গিয়ে পড়ে। অনুষ্ঠান হলের সকল গেট সে বন্ধ করে দেয় এবং একে একে সকল ছাত্রদের নির্মমভাবে হত্যা করতে শুরু করে। পুরো অনুষ্ঠান হলটিকে সে আগুন ধরিয়ে দেয়। কয়েকজনকে সে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারে, আবার কিছুজনকে সে কারেন্টের শক দিয়ে হত্যা করে। পুরো জায়গাটিকে ধূলিসাৎ করে দিয়ে সে বাইরে বেরিয়ে আসে এবং ক্রিস ও তার বয়ফ্রেন্ডকে পালাতে দেখে। সে ক্যারি তার ক্ষমতার সাহায্যে রাস্তায় ফাটল সৃষ্টি করে, যার ফলে তারা আর পালাতে পারে না। নিজের প্রাণ বাঁচানোর জন্য সবশেষে ক্রিস ও তার বয়ফ্রেন্ড ক্যারিকে গাড়ি দিয়ে চাপা দেওয়ার জন্য তার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসে। তবে ক্যারি খুব সহজেই গাড়িটিকে দাঁড় করিয়ে দেয়। গাড়ির অ্যাক্সিডেন্টের ফলে ক্রিসের বয়ফ্রেন্ড সেখানেই মারা যায়।
এরপর ক্যারি গাড়িটিকে পাশের পেট্রোল পাম্পের সাথে সজোরে ধাক্কা লাগিয়ে ক্রিসেরও হত্যা করে দেয়। কিছুক্ষণ পর সে নিজে থেকেই শান্ত হয়ে বাড়ি চলে যায়। তবে সে দেখে সেই ছোট্ট ঘরটি থেকে তার মা বেরিয়ে পড়েছে, কিন্তু পুরো বাড়িতে কোথাও সে নেই। ক্যারি প্রথমে নিজেকে খুব ভালোভাবে পরিষ্কার করে এবং এরপর পোশাক পরিবর্তন করে বেরিয়ে আসে। তার মা এবার তার সামনে আসে। ক্যারি তার মাকে বুকে জড়িয়ে নেয় এবং এই সকল ঘটনা সম্পর্কে তাকে জানায় যে তারই কথা ঠিক ছিল, সবাই তাকে আবারও হাসির পাত্র বানিয়ে তুলেছে। তবে তার মা তাকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে তাকে একটি শয়তানের রূপ ভেবে ক্যারির পিছনে চাকুর আঘাত করে। ক্যারি তাকে দূরে ছিটকে ফেলে দেয়। তবুও মার্গারেট তাকে হত্যা করার জন্য তার দিকে এগিয়ে আসে, কারণ তার ধারণা যে শয়তান তাকে নিয়ন্ত্রণ করছে সেই শয়তানকে হত্যা করতে হলে ক্যারিকে তার নিজের বলিদান দিতে হবে। ক্যারি তার মায়ের কাছে তার প্রাণ ভিক্ষা চায়, তবে সে তাকে হত্যা করার জন্য মরিয়া হয়ে ওঠে। ক্যারি আর কোনো উপায় না দেখে তার মাকে শেষবারের মতো সরি বলে আশেপাশের সকল ধারালো জিনিস দিয়ে তার মায়ের হত্যা করে দেয়। তার বিশ্বাসই হয় না সে তার নিজের হাতে তার মায়ের হত্যা করেছে। সে অনেকটাই ভেঙে পড়ে এবং তার মায়ের মৃতদেহটিকে কোলে তুলে নিয়ে কান্না করতে শুরু করে। কিছুক্ষণ পর সু সেখানে আসে এবং ক্যারিকে শান্ত করার চেষ্টা করে, তবে সে তার কোনো কথা শোনে না। সুকে সে সেখান থেকে চলে যেতে বলে। কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে বড় বড় পাথরের টুকরো তার বাড়ির উপর পড়তে শুরু করে এবং পুরো বাড়িটি ধীরে ধীরে ধ্বংস হতে থাকে। সু তাকে সেখান থেকে বার করার চেষ্টা করে। সেই সময় ক্যারি বুঝতে পারে তার পেটে একটি সন্তান আছে। সু এটা শুনে অবাক হয়, কারণ সে নিজেই জানত না। ক্যারি তাকে সুরক্ষিত সেখান থেকে বার করে দেয়। সুর চোখের সামনে পুরো বাড়িটি ক্যারি এবং তার মাকে নিয়ে মাটির নিচে ধসে যায়। কিছুদিন পর সুকে নিয়ে সরকারের তরফ থেকে একটি মিটিংয়ের আয়োজন করা হয়, যেখানে তাকে জিজ্ঞাসা করা হয় সেই দিন রাতে যা ঘটেছিল সেগুলি কি কোনো সাধারণ ঘটনা। সু তাদেরকে জানায় সেই রাতে আমার সকল বন্ধুরাই মারা যায়। ক্যারির কাছে কোনো সুপারন্যাচারাল পাওয়ার ছিল, তবে সে আর চারটে সাধারণ মেয়েদের মতোই নর্মাল ছিল। সমাজের সাথে মিলেমিশে থাকা এবং সাধারণ জীবনযাপন করা তার স্বপ্ন ছিল। তবে কিছু জনের জঘন্য অপরাধের কারণে সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। দেখা যায় কিছুদিন পর সু কবরস্থানে গিয়ে ক্যারি এবং তার মায়ের কবরের সামনে ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানায়। কিন্তু ঠিক তখনই কবরে ফাটল দেখা যায় এবং পরক্ষণেই সুর পেটে ব্যথা শুরু হলে তাকে হসপিটালের বেডে দেখানো হয় এবং তার বাচ্চা হওয়ার সময় আশেপাশের আলো জ্বলতে নিভতে শুরু করে, ঠিক যেভাবে ক্যারি রেগে গেলে হতো। হঠাৎই একটি রক্তে ভেজা হাত সুয়ের পেটের ভিতর থেকে বাইরে বেরিয়ে এসে তাকেই চেপে ধরে। আমরা দর্শকরা এখানে বুঝতে পারি এই হাত আর কারণ নয়, এটা হলো ক্যারির। একই সময়ে সুকে বাড়িতে দেখানো হয়। সে যন্ত্রণায় তার মায়ের কোলে শুয়ে ছটফট করছে, ঠিক মুভি শুরুতে যেভাবে মার্গারেটকে দেখানো হয়েছিল। আসলে মুভিতে দেখানো হসপিটালের দৃশ্যটি কোনো আসল ঘটনা ছিল না, সেটা সু স্বপ্ন দেখছিল। এই স্বপ্নই তাকে বুঝিয়ে দেয় তার পেটে যে বাচ্চাটি রয়েছে সেটি হলো ক্যারি। এবার প্রশ্ন হলো এটা কিভাবে সম্ভব? যখন সু ক্যারি এবং তার মায়ের কবরস্থানে ফুল রেখেছিল তখন কবরস্থানে ফাটল সৃষ্টি হয়, অর্থাৎ সেই সময় ক্যারির আত্মা সুয়ের গর্ভে প্রবেশ করে। কারণ স্বপ্নে যখন সে নিজেকে হসপিটালে দেখে তখন তার বাচ্চার জন্ম হওয়ার সময় ঠিক একইভাবে আশেপাশের আলো নিভতে জ্বলতে শুরু করে। এমনকি ক্যারির সেই রক্তমাখা হাত যেটা বুঝিয়ে দেয় তার পেটে যে বাচ্চাটি রয়েছে সেটা হলো ক্যারি, অর্থাৎ ক্যারি পুনরায় সুয়ের গর্ভ দিয়ে পুনর্জন্ম নিতে চলেছে। এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভির এন্ডিং অনেকটা জটিল হলেও আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। আর এই রকম মুভি এক্সপ্লেন যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।